হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা কালকের তোমাদের ইতিহাসের একটি ভিডিও পেয়েছো, কিন্তু তোমরা অনেকে এই লাস্ট মিনিট সাজেশনটা দেখছো না। আজকের আমি তোমাদের যে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশনটা পাঠাচ্ছি, এসএ কিউ লাস্ট মিনিট সাজেশন তোমাদের চ্যাপ্টার 5, 6, 7, 8। আমি আগামীকাল তোমাদের 2, 3, 4 এই তিনটি অধ্যায় পাঠিয়েছিলাম। 2, 3, 4 তিনটি অধ্যায় তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা পাঠিয়েছিলাম। এই তিনটি অধ্যায় থেকে প্রথম থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরপর সাজিয়ে দিয়েছিলাম, কারণ আমি তোমাদের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো পূর্বে দিয়েছিলাম, সেই জন্য আমি সেই তিনটি অধ্যায় থেকে আমি পরপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজিয়ে তোমাদের দিয়েছিলাম, এবং যে দুই একটি প্রশ্ন নতুন হিসেবে আমি ইম্পর্টেন্ট বলে মনে করেছি, সেইগুলো তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আজকেরও ঠিক তেমনই তোমাদের 5, 6, 7, 8 এর থেকে বেশ কয়েকটি প্রশ্ন বেরিয়ে গেছে, এবং আরও বেশ কয়েকটি প্রশ্ন এর মধ্যে ইনসার্ট করা হয়েছে, যেগুলো আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয়েছে কেন, এগুলো অবশ্যই পড়বে। তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলি তোমরা তৈরি করো। খুব একটা বেশি প্রশ্ন নেই, এসএকিউ খুব একটা বেশি প্রশ্ন নেই। একটা চ্যাপ্টারের মধ্যে তোমাদের 15-16টা করে মাত্র প্রশ্ন দিয়েছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। ভিডিওটি একটু লং হবে, তোমরা একটু ধৈর্য সহকারে প্রশ্ন উত্তরগুলি দেখো। এটি তোমাদের প্রথম যেটি আমি তোমাদের দিচ্ছি, এটি তোমাদের পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। আমি তোমাদের কিন্তু মিশিয়ে গুছিয়ে প্রশ্ন দিচ্ছি, নির্দিষ্ট একটা অধ্যায় থেকে আমি দিচ্ছি না। যেগুলো আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি প্রথম থেকে এইরকমভাবে সাজিয়ে তোমাদের দিচ্ছি। যাই হোক, তোমরা প্রশ্ন দেখলে বুঝে নেবে, কারণ পূর্বে তোমাদের দেওয়া আছে, এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যারা আছো, তোমরা অবশ্যই জানো তোমাদের পিডিএফ দেওয়া আছে। এসো, কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়? 1925 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। রাওলাট আইনের পিছনে কি কারণ ছিল? রাওলাট আইনের পিছনে প্রধান দুটি কারণ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন তুরস্ককে পরাজিত করলে খলিফার ক্ষমতা খর্ব হয়ে যায়, তার ফলে মুসলিম সম্প্রদায় সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য বৃদ্ধি, খরা, মহামারী, বেকারত্ব ঘটনার ফলে সর্বত্র গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন দেখো, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? মুসলিম লীগের লাহোর অধিবেশনের পর থেকে কংগ্রেসের সঙ্গে লীগের ঐক্য নষ্ট হয়। মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি তোলে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সরে এসে সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে এবং রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের চেষ্টা করে। মরলে মিন্টো আইনে কি বিষয়ে সংরক্ষণ করা হয়? মুসলিমদের পৃথক নির্বাচনের উদ্দেশ্যে তাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়। মরলে মিন্টো আইনের দুটি ত্রুটি উল্লেখ করো। মরলে মিন্টো আইনের দুটি ত্রুটি হলো, জনপ্রতিনিধিদের কোনো ক্ষমতা ও মতামতের গুরুত্ব ছিল না। মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে সাম্প্রদায়িকতাকে ইন্ধন দেয়। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের সর্বোচ্চ ক্ষমতা কার হাতে কেন্দ্রীভূত হয়? 1935 এর ভারত শাসন আইনে গভর্নর জেনারেল হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়। ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলে? মিরাট ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলে। ভারত শাসন আইনের দুটি শর্ত উল্লেখ করো। ভারত শাসন আইনের দুটি শর্ত হলো, ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ধাঁচের সরকার গঠন করা এবং কেন্দ্রে 2 কক্ষ বিশিষ্ট একটি আইনসভা গঠন করা। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কখন কার নির্দেশে হয়? এই হত্যাকাণ্ডের সেনানায়ক কে ছিলেন, বা এই হত্যাকাণ্ড কি? রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরের প্রাচীর ঘেরা জালিয়ানওয়ালাবাগ নামক উদ্যানে 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল প্রচুর মানুষ উপস্থিত হয়। মাইকেল ও ডায়ারের নির্দেশে জেনারেল রেজিনাল্ড ডায়ার প্রায় 10,000 নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। সহস্রাধিক মানুষ হতাহত হয়। কে কোন ঘটনার প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে? সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আগা খাঁ। শতবিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি কোন কোন রাজ্য দখল করে? সাতারা, সম্বলপুর, করৌলি, ঝাঁসি, নাগপুর, জয়পুর, বাঘাট ইত্যাদি রাজ্য শতবিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি জয় করেন। ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কি বোঝানো হয়েছে? ভারতে 1858 সালের কোম্পানির শাসনের অবসানের পর ব্রিটিশ শাসনের বাইরে বেশ কিছু স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল।
কবে কোথায় কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ হয়? সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে গুজরাটের বারদৌলি তালুকে সত্যাগ্রহ হয়। কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? ভারতের বড়লাট লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। মর্লেমেন্টের সংস্কার আইন পাস হয় 1909 খ্রিস্টাব্দে। রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে? রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন মহাত্মা গান্ধী 1919 খ্রিস্টাব্দে। ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের কেরালায় নিম্নবর্গের হিন্দুদের প্রতি অস্পৃশ্যতার মনোভাব দেখানো এবং তাদের মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয় তার নাম হলো ভাইকম সত্যাগ্রহ। তারপরে দেখো 20 শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? 20 শতকে বাংলায় মন্বন্তর হয়েছিল 1943 খ্রিস্টাব্দে বা 1350 বঙ্গাব্দে। পুনা চুক্তি কেন স্বাক্ষরিত হয়? ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক নীতির মাধ্যমে হিন্দু সমাজকে বিভাজন করতে চায় এবং জাতীয় আন্দোলনকে স্তীমিত করতে চায়। এর জন্য মহাত্মা গান্ধী আমরণ অনশন শুরু করেন। অবশেষে তার শরীর ঠিক রাখা এবং হিন্দু সমাজের ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে 1932 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর B.R. আম্বেদকরের সঙ্গে তার পুনা চুক্তি হয়। কোন গ্রন্থকে আধুনিক ভারতের হাদিস বলা হয়? এটি কার লেখা? দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটিকে আধুনিক ভারতের হাদিস বলা হয়। এটি উইলিয়াম হান্টারের লেখা। ভারতের দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে ভারতের দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়। বিভাজন ও শাসননীতি বলতে কি বোঝো? ভারতে ব্রিটিশ শাসন মজবুত করার লক্ষ্যে ভারতের দুই সম্প্রদায় হিন্দু মুসলমানকে পৃথক করার কৌশল গ্রহণ করেছিলেন, তাকেই বলা হয় বিভাজন ও শাসননীতি। এবং 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মূল বিষয় দুটি কি কি? ভারত শাসন আইনের মূল বিষয় দুটি হলো সংরক্ষিত ও হস্তান্তরিত বিষয়। প্রতিরক্ষা, বৈদেশিক নীতি, মুদ্রা, শান্তি, শৃঙ্খলা, ধর্ম বিষয়গুলি ছিল সংরক্ষিত, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য বিষয় ছিল হস্তান্তরিত। কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় সাইমন কমিশন বর্জন করেছিলেন। কতটা শাসন সংস্কারের প্রয়োজন তা থেকে বঞ্চিত হওয়ার কারণ ছিল এই বর্জনের মূল বিষয়। সিমলা ডেপুটেশন কি? সিমলায় মুসলিম নেতা আগা খান নেতৃত্বে 35 জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর বড়লাট মিন্টোর সঙ্গে দেখা করে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন, যা সিমলা ডেপুটেশন বা সিমলা দৌত্য নামে পরিচিত। আমরা পরের অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে চলে এসেছি। ষষ্ঠ অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখো, ওয়াভেল পরিকল্পনা কাকে বলে? ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে রাজনৈতিক মতবিরোধ দূর করার জন্য 1945 খ্রিস্টাব্দে লর্ড ওয়াভেল কংগ্রেস ও মুসলিম লীগের কাছে যে পরিকল্পনা পেশ করেছিলেন তা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। নৌ বিদ্রোহ শুরু হয় কোন জাহাজে? নৌ বিদ্রোহ শুরু হয় তলোয়ার নামক জাহাজে। হোচিমিন ছিলেন ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা তথা মুক্তিযোদ্ধা। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ডক্টর সুকর্ণ ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। ক্যাবিনেট মিশন বা ক্রিপস মিশন ভারতে আসেন কেন? ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে 29 মার্চ ভারতকে স্বায়ত্তশাসন দেওয়ার লক্ষ্য নিয়ে ভারতে আসেন। ক্যাবিনেট মিশন বা ক্রিপস মিশনের 3 জন সদস্যের নাম লেখো। মন্ত্রী মিশনের 3 জন সদস্যের নাম হলো ভারত সচিব স্যার পেথিক লরেন্স, বাণিজ্য সভা সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, নৌবাহিনীর প্রধান A.V. আলেকজান্ডার। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ভারতের স্বাধীনতা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো। ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত? উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এই দুটি ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ভিয়েত কং নামে পরিচিত ছিল। মেইজি পুনরুত্থান কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাপানে শোগুনতন্ত্রের অবসানের পর সম্রাট মেইজি ক্ষমতায় আসলে জাপানের রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা ঘটায়, যা মেইজি পুনরুত্থান নামে পরিচিত। তারপরে দেখো, বৃহত্তর পূর্ব এশিয়া যুগ্ম বিকাশ তত্ত্ব কার? বৃহত্তম পূর্ব এশিয়া যুগ্ম বিকাশ তত্ত্ব হলো জাপানের। পরের প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? লর্ড ইসমে ছিলেন মাউন্টব্যাটেনের উপদেষ্টা। তিনি ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পাঠান, যা ভারতীয় স্বাধীনতা আইন রূপে পাস হয়। এটি মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিতি পায়।
কবে এবং কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন বসে? 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতা হত্যাকাণ্ড কি? পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেয়। 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত কলকাতায় কয়েক হাজার নিরীহ মানুষ মারা যায়, যা গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতা হত্যাকাণ্ড নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। দেশপ্রাণ উপাধিতে কে ভূষিত হন? বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ উপাধিতে ভূষিত হন। ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? গান্ধীজি ক্রিপস মিশনের প্রস্তাবকে ফেল পড়া একটি চেকের সঙ্গে তুলনা করেন। এশিয়া বাসীদের জন্য এশিয়া, এই স্লোগানের উদ্দেশ্য কি? জাপান চেয়েছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউরোপীয় দেশগুলির আধিপত্যের অবসান ঘটিয়ে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? রাসবিহারী বসুকে। নেতাজি কোন কোন দ্বীপের নাম শহীদ ও স্বরাজ দ্বীপ রাখেন? জাপান আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়ে নেতাজির হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকার তুলে দেন। তিনি ওই দ্বীপটির নামকরণ করেন শহীদ ও স্বরাজ। কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? 1942 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জাপানের হাতে তুলে দেওয়া যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে ক্যাপ্টেন মোহন সিং এর প্রচেষ্টায় রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী বা আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। উত্তর দক্ষিণ ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত? ভিয়েতকং নামে পরিচিত। বৃহত্তর পূর্ব এশিয়ার যুগ্ম বিকাশ তত্ত্বকার? বৃহত্তর পূর্ব এশিয়ার যুগ্ম বিকাশ তত্ত্ব হলো জাপানের। কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়? 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়। রোম বার্লিন টোকিও চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1940 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে রোম বার্লিন টোকিও চুক্তি স্বাক্ষরিত হয়। বন্ধুরা, তোমাদের প্রশ্ন দুই একটি প্রশ্ন হয়তো অন্য চ্যাপ্টারের সঙ্গে মিশে গিয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবারে বলছি যত সম্ভব 7 এবং 8-এর মধ্যে থেকে 7, 8 একত্রে। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবা ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন প্রবল দ্বন্দ্বে শুরু হয়। এই সংকট কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। তারপরে দেখো দাঁতাত কি? বন্ধু সব প্রশ্ন আমি পড়তে পারছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তোমরা দেখে নাও, আমি তোমাদের দেখে দিচ্ছি। দাঁতাত কি? লং মার্চ কি? পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয় এবং সুয়েজ সংকটের আশু কারণ কি ছিল? ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়? সুয়েজ সংকটের আশু কারণ কি ছিল? পরে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? ওয়ারস চুক্তি কবে কেন স্বাক্ষরিত হয়? বার্লিন এয়ারলিফট কি? সোভিয়েত কর্তৃক বার্লিন অবরোধের সময় নথি স্বীকার না করে ব্রিটেন আমেরিকা 11 মাস ধরে 1400 বিমানের সাহায্যে আকাশপথে বার্লিনে খাদ্য, ওষুধ, তেল, কয়লা সরবরাহ করে, যা বার্লিন এয়ারলিফট নামে পরিচিত। দেখতে পাচ্ছ 8-এর অধ্যায়, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল কি হয়েছিল? তারপরে দেখো হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? পরের পেজে আমি দেখাচ্ছি। তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়? পরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, নেহেরু মহলানবিশ মডেল কি? এর উত্তরটা ডান দিকে আছে, আমি দেখাচ্ছি। পরপর যে কটি প্রশ্ন আমি বলবো এবার খুব ইম্পর্টেন্ট, দেখে নাও উত্তরগুলি। তারপরেরটা দেখতে পাচ্ছ, ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? পরের প্রশ্ন, ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়? যত সময় প্রশ্নটি আগে তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, 21 ফেব্রুয়ারি দিনটি স্মরণীয় কেন? বেন বেল্লা কে ছিলেন? তারপর দেখো উপনিবেশীকরণ বলতে কি বোঝো? দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? পরের প্রশ্নটি, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল?
বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং আশা রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং শেষবারের মতন অর্থাৎ লাস্ট মিনিট এই প্রশ্ন উত্তরগুলো একটু ভালো করে তৈরি করো, তাহলে তোমরা এসএকিউতে 16 নাম্বার তোমরা অর্জন করতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।